এই ভিখারি, ইফতারিটা খেয়ে নিও। ধন্যবাদ স্যার। তোমা, আমার মেয়ে, আমার মেয়ে মুনা, ওরা এখনো বেঁচে আছে? ওরা এখানে কি করে এই অবস্থায়? এই যে আপনারা রাস্তার মাঝে এভাবে শুয়ে আছেন কেন? আপনাদের কি বাড়িঘর নেই? যদি বাসা বাড়ি থাকতো তাহলে কি এইভাবে রাস্তায় শুয়ে থাকতাম বলেন? ওকে দেখে মনে হচ্ছে ও আপনার মেয়ে। আপনি তো বিবাহিত, আপনার হাজবেন্ড কোথায়? হ্যাঁ, ও আমার মেয়ে। আর আমার সবাই আছে, পরিবার, আমার স্বামী, আমার শাশুড়ি, ননদ, সবাই আছে। ফ্যামিলি সবাই থাকার পরও, হাজবেন্ড থাকার পর আপনারা রাস্তায় কি করছেন, তাও আবার এই রোজার মধ্যে? কি হয়েছে একটু বলবেন? আসলে আমার আমার ননদ আমার ননদ আমাকে আর আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। ননদ বের করে দিয়েছে আপনাকে বাড়ি থেকে? কেন? সে অনেক কথা। এই যে দেখতে পাচ্ছেন না আমার মেয়ে, আসলে আমার একটা মেয়ে, আর আমার ননদের কোনো সন্তান নাই। আসলে আমার ননদ তার ডিভোর্সের পরে আমাদের সঙ্গেই থাকে, তারও একটা ছেলে আছে। তা আমার ননদ এটাই চাইছে সবসময় যে সব সয় সম্পত্তি যেন তার ছেলের হয়, আমার মেয়ের জন্য কিছুই না হয়। আর এর জন্য শাশুড়ি আর ননদ মিলে আমার মেয়েকে আর আমাকে এভাবে রাস্তায় বের করে দিচ্ছে। তো আপনার হাজবেন্ড কি করছিল তখন? আপনার হাজবেন্ড কি তাদেরকে আটকাতে পারেনি? আমার আমার হাজবেন্ড তো ছিল না তখন, যখন আমাদেরকে বাসা থেকে বের করে দিচ্ছে। আমার হাজবেন্ড কাজের জন্য প্রায় দেশের বাইরে থাকতো। একটা সময় তার পোস্টিং দেশের বাইরেই হয়ে যায়, তারপর সে পার্মানেন্টলি দেশের বাইরে চলে যায়। কিন্তু আমাকে বলছিল যে খুব দ্রুত সে চলে আসবে, কিন্তু এই ফাঁকেই আমার শাশুড়ি আর আমার ননদ যা করার করে ফেলছে। আসলে আমার আমার স্বামী যখন দেশের বাইরে চলে যায় সেই সুযোগটাই তারা চাইছিল, কারণ আমার স্বামী থাকতে তো কোনোদিন আমাকে আর আমার মেয়েকে তারা একটা টাটু শব্দও করতে পারবে না। তো আমার স্বামী যখন চলে যায় তারপরে আমার আর আমার মেয়ের উপরে অত্যাচার শুরু হয়। একটা সময় তো আর অত্যাচার সহ্য না করতে পেরে তাদেরকে বলছি যে আমাদেরকে দয়া করে একটু থাকতে দেন, আমাদের আর কিচ্ছু লাগবে না, কিন্তু তারা কথা শুনে নেয়। তারপরে একদিন আমার মেয়েকে আর আমাকে সহ রাস্তায় বের করে দেয়। আর এরপর থেকে রাস্তায় রাস্তায় থাকতেছি, রাস্তায় রাস্তায় ঘুমাই, মানুষ যে যা দেয় তাই খাই। আমি এটাই বুঝতে পারলাম না, এত কিছু হয়ে গেল আপনি আপনার হাজবেন্ডকে কেন জানালেন না? আর তাছাড়া আপনারা যেভাবে রাস্তার মধ্যে শুয়ে আছেন, সময় পার করছেন, আপনাদের কি ভয় লাগে না? এখন তো সময় ভালো না খুব একটা, আপনারা এইভাবে রাস্তায় কেন দিন পার করছেন? আর ও তো ছোট্ট একটা মেয়ে, ওরও কষ্ট হচ্ছে, আপনারও কষ্ট হচ্ছে। তো আজকালকার যুগ তো অনেক খারাপ, আপনি জানেন। আমার এই মেয়েটাকে নিয়ে যখনই যেখানে বসি বা শুয়ে থাকি, অনেক ধরনের মানুষ নজরে আমাদের দিকে তাকায়, অনেক বাজে বাজে ইশারা করে, অনেক খারাপ খারাপ মন্তব্য করে। আর সব থেকে চিন্তা আমার এই মেয়েটাকে নিয়ে, যে আমার মেয়েটার যদি কোনোদিন কোনো ক্ষতি হয়ে যায় আমি কি করব বলেন? কিন্তু কিছু করার নাই তো, আমার তো আসলে কেউ নাই, কোথায় যাব, কিভাবে যাব? আর আমার শাশুড়ি আর ননদ হয়তো আমার স্বামীকে এমন কিছু বলে দিচ্ছে যে আমার স্বামী এটাই জানে যে হয়তো আর আমি আর আমার মেয়ে দুনিয়াতে বেঁচেই নাই। যাই বলেন না কেন, আপনার কিন্তু উচিত ছিল এই বিষয়গুলো আপনার হাজবেন্ডকে একটাবার জানানো। আপনার হাজবেন্ড জানলে নিশ্চয় চুপ করে বসে থাকতো না এইভাবে। আসলে আমি যদি চাইতাম আমি আমার হাজবেন্ডকে সবকিছু জানাইতে পারতাম, কিন্তু আমি নিজে থেকে আসলে চাইনি। তার কারণ হচ্ছে আমি চাই না তাদের পরিবারটা ভাঙার কারণ আমি হই। কারণ আমি জানি যখন আমি আমার হাজবেন্ডকে সবকিছু বলে দিব, আমার হাজবেন্ড আমার শাশুড়ি ননদকারী বকাঝকা করবে, তখন তাদের পরিবারটা ভেঙে যাবে। আর আমি এই পরিবারে ভাঙার কারণ হতে চাই না। এর জন্য আমি চুপচাপ সব সহ্য করে নিতেছি। আমি কখনো আমার হাজবেন্ডকে কিচ্ছু জানাই না। আমি শুধু আমার মেয়েটাকে নিয়ে একটু ভালো থাকতে চাই, আমার মেয়েটাকে একটু ভালো রাখতে চাই, আমি আর কিচ্ছু চাই না। আমার মা আর বোনের এত বড় সাহস, তারা আমার অনুপস্থিতিতে তোমাদেরকে বাসা থেকে বের করে দিল। তুমি বাবা, কি ব্যাপার মুনাফ, এত কিছু হয়ে গেল, আমাকে তুমি জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করলে না? তুমি কতদিন পরে তোমাকে দেখলাম, আমি বিশ্বাসও করতে পারি না যে আমি তোমাকে এভাবে দেখতে পাবো। তবে শোনো, আমি এতক্ষণ যা কিছু বলছি প্লিজ তোমার কাছে আমি হাত জোড় করতেছি, তুমি এগুলো মা আর তোমার বোনকে এগুলো বলবা না, তাহলে তারা অনেক রাগ করবে,
তোমাদের সংসার অশান্তি হবে। আমি চাই না, আমি চাই না আমার জন্য তোমাদের সংসার অশান্তি হোক। যে মানুষগুলো তোমাদেরকে এতটা কষ্ট দিল, তোমাদেরকে বাসা থেকে বের করে দিল, আর এখন তুমি তাদের হয়ে আমার কাছে সাফাই গাইছো। তুমি জানো, আমি বিদেশ থেকে বাসায় আসার পরে যখন তোমাদেরকে দেখতে না পাই, আমি কতবার জিজ্ঞেস করেছি যে আমার বউ কোথায়, আমার বাচ্চা কোথায়। তারা আমাকে কি জবাব দিয়েছিল জানো? তারা আমাকে জবাব দিয়েছিল, তুমি নাকি তোমার বাবার বাড়িতে যাওয়ার সময় যে বাসে উঠেছিলে, সে বাস নাকি অ্যাক্সিডেন্ট হয়, পানিতে পড়ে যায়, এমনকি তোমাদের লাশ পর্যন্ত নাকি খুঁজে পাওয়া যায়নি। এই কথাটা শোনার পরে আমি আমার 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 কানকে বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করো, আমি এটা মেনে নিতে পারছিলাম না। আমি কিভাবে এটা মানতাম যে যাদেরকে আমি সুস্থ অবস্থায় দেশে রেখে গেলাম, আমি দেশে আসার পর জানতে পারবো তারা নেই, এমনকি তাদের তাদের লাশ পর্যন্ত আমি দেখতে পারবো না। আমি যে কত খোঁজার চেষ্টা করেছি, বিশ্বাস করো। আর আমার কোনোভাবে এই জিনিসটা আমার বিশ্বাস হতো না যে তোমরা পৃথিবীতে নেই। সবসময় মনে হতো কিছুতে একটা গন্ডগোল হচ্ছেই। তোমার ফোনও তো আমাদের বাসায় রেখে গিয়েছিলে। আমি আসলে বলে বোঝাতে পারবো না যে আমার মধ্যে দিয়ে কত কষ্ট যাচ্ছিল এতদিন ধরে। কিন্তু তোমাদেরকে যে এই অবস্থায় দেখবো, বিশ্বাস করো আমি সত্যি অবাক। এ কি অবস্থা তোমাদের? আর আমার বাচ্চাটা দিন দিন না খেতে পেরে কি অবস্থা হয়ে গেছে, তোমারও চেহারার কি অবস্থা। এইভাবে রাস্তায় রাস্তায় তোমরা দিন পার করছো। দেখো, আমি তোমাকে একটা কথা বলতেছি, তুমি এখন চলে আসছো, তুমি আর দেশের বাইরে যাবা না। তোমাকে দেশের বাইরে যাইতে হবে না, তুমি দেশে বসে যে কয় টাকা ইনকাম করবা, আমরা সেই কয় টাকায় চলতে পারবো। তুমি প্লিজ আমাদেরকে ছেড়ে কোথাও যাবা না। দেশের বাইরে আমি তো কখনোই যাবো না, প্রশ্নই আসে না। কারণ তোমাদেরকে আমি একবার যখন ফিরে পেয়েছি আর তোমাদেরকে হারাবো না। তোমরা চলো, তোমরা একবার বাসে চলো, তারপরে দেখো আমি আমার মা আর বোনের কি অবস্থা করি। চলো।